ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সামনে যে এক্সামগুলো দিচ্ছ তার জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক, যেটা শুধুমাত্র তোমাদের এক্সামের পার্সপেক্টিভের দিক থেকে নয়, যারা এক্সাম দিচ্ছ না, বিশেষ করে ভারতীয় নাগরিকত্বর ব্যাপারটা নিয়ে এখন বর্তমানে সবাই দেখবে তার কারো নাম ঠিক করে বেড়াচ্ছে, কেউ ভোটার লিস্টে তার নাম আছে কিনা দেখে বেড়াচ্ছে, মানে সমস্ত কিছু যে বিষয়গুলো নিয়ে সমস্যার তৈরি, সেই জায়গাটার আজকে টোটাল ক্লাস তোমাদের আমি ক্লিয়ার করাবো। সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ বা ভারতীয় নাগরিকত্ব। আমরা ভারতীয় নাগরিকত্ব কীভাবে পাই বা আমাদের ভারতীয় নাগরিকত্ব কীভাবে বাতিল হতে পারে তার কমপ্লিট ক্লাস আমি যে তোমাদের টপিক ওয়াইজ লাস্ট ক্লাস করিয়েছিলাম, অর্থাৎ যে সংবিধানের যে লাস্ট আই থিঙ্ক করিয়েছিলাম পার্ট ওয়ানের যে ক্লাসটা আমি কমপ্লিট করিয়েছিলাম, আজকে পার্ট টু অর্থাৎ ভারতীয় নাগরিকত্বের ক্লাস আমি কমপ্লিট করাবো। তো প্রত্যেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসটা এবং সমস্ত দিক থেকে গুরুত্বপূর্ণ। পিডিএফটা তোমরা অবশ্যই আমার গ্রুপ থেকে পেয়ে যাবে। অলরেডি আমি হয়তো পিডিএফ তোমাদের দিয়েও রেখেছিলাম, তো এই পিডিএফটা আবারও তোমরা আমার গ্রুপে পেয়ে যাবে। চলো দেখো শুরু করি। ভারতীয় নাগরিকত্ব বা ইন্ডিয়ান সিটিজেনশিপ, এই ভারতীয় নাগরিকত্ব বিষয়টা আমরা জানো যে ভারতীয় সংবিধানে আমরা টোটালে 25টা পার্ট দেখতে পাই এখন। তাহলে এটি রয়েছে আমাদের দ্বিতীয় পার্টি। তাহলে দ্বিতীয় পার্টি আমরা ভারতীয় নাগরিকত্ব দেখতে পাবো। তাহলে ভারতীয় নাগরিকত্ব আমরা দেখতে পাই কত থেকে কততম আর্টিকেলে, যদি বলি আমরা দেখতে পাবো 5 থেকে 11 নম্বর আর্টিকেলে। ওকে, এবার দেখো বিষয়টা যে নাগরিকত্বের ব্যাপারটা কি। দেখো প্রথম থেকে আগে দেখি, নাগরিকত্ব এমন একটি আইনগত মর্যাদা যা একটি ব্যক্তিকে একটি দেশের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত করে এবং তাকে সেই দেশের অধিকার এবং কর্তব্য প্রদান করে। আমরা যে ভারতে বসবাস করছি, আমরা যদি ভারতে বসবাস করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে কোনো কারণে বললো যে আপনি ভারতের নাগরিকত্ব নেই, বা আপনার যেসব নাগরিকত্ব হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো নেই, তাহলে সেই দিন থেকে কী হয়ে যাচ্ছে, আমি ভারতের নাগরিক নই। অর্থাৎ ভারতে বসবাস করার যে সুযোগ সুবিধাগুলো আমি ভোগ করছি সেগুলো আমি সমস্ত দিক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, তাই তো। ভারতের নাগরিকত্ব হওয়াটা বা যে কোনো দেশের নাগরিকত্ব হওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। চলো এবার নেক্সট দেখি। দেখো ভারতীয় সংবিধানের পার্ট টু আর্টিকেল 5 থেকে 11 নম্বর, আমি আগেই বললাম 5 থেকে 11 নম্বর আর্টিকেলের ভিতরে আমরা নাগরিকত্ব নিয়ে আলোচনা করে এবং এটি 26শে জানুয়ারি 1950 থেকে কার্যকর হয়। তাহলে আমাদের নাগরিকত্বের যে ব্যাপারটা সেটা আমাদের 26শে জানুয়ারি 1950 থেকে কার্যকর হয়েছে। ঠিক আছে, যদি বলা হয় যে ভারতের নাগরিকত্ব কবে থেকে কার্যকর হয়েছে, তাহলে 26শে জানুয়ারি 1950। এরপরে এবার ধারাগুলো এক এক করে পড়ে নিই আমরা। তাহলে দেখো প্রথম আর্টিকেল অর্থাৎ আর্টিকেল 5, আর্টিকেল 5-এ কী দেওয়া আছে দেখো, সিটিজেনশিপ অ্যাট দ্য কমনওয়েলথ অফ দ্য কনস্টিটিউশন, কমনওয়েলথ বলছি, কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। যে সকল ব্যক্তি সংবিধান প্রবর্তনের সময় ভারতের নাগরিক হিসাবে বিবেচিত হবেন তাদের 3টি প্রধান শর্ত ছিল। তাহলে কী কী শর্ত ছিল দেখো, জন্মসূত্রে ভারতীয়, ভারতের ভূখণ্ডে বসবাসকারী এবং ভারতের নাগরিকদের পিতামাতার সন্তান। অর্থাৎ প্রথম কি বলেছে দেখো, জন্মসূত্রে ভারতীয় নাগরিক। তাহলে একজন ব্যক্তি যে জন্মসূত্রে ভারতীয় নাগরিক, অর্থাৎ আমি এখানে জন্মগ্রহণ করেছি একদম প্রথম থেকে, তাহলে সেই হিসাবে আমি ভারতের নাগরিকত্ব পাচ্ছি। এরপরে দেখো ভারতের ভূখণ্ডে বসবাস করতে হবে, অথবা মানে সেই সময় যে সময় ভারতীয় সংবিধান প্রণয়ন হয়েছে সেই সময়কার কথা বলা হচ্ছে, ভারত ভূখণ্ডে বসবাস করতে হবে, তবেই সে ভারতের নাগরিকত্ব হবে। আর তৃতীয় নম্বরটা কি দেখো, ভারতের নাগরিকদের পিতামাতা যে কোনো একজনকে ভারতীয় হতে হবে। অর্থাৎ সেই সময় দেখা যাচ্ছে কোনো শিশু জন্মগ্রহণ করেনি কিন্তু তার বাবা দেখা যাচ্ছে ভারতে ছিল, এবার তারপরে তার কোনো শিশু জন্মগ্রহণ করেছে, তাহলে সে জন্মসূত্রে সে ভারতীয় নাগরিকত্ব পেল। তাহলে আমরা এখানে 3টে বিষয় আমরা পেলাম, এক হচ্ছে জন্মসূত্রে, দ্বিতীয়ত ভারতের ভূখণ্ডে বসবাসকারী সূত্রে, আর আরেকটাকে এটাকে বলি আমরা হচ্ছে রক্তের সম্পর্কের সূত্রে, অর্থাৎ সম্পর্কের সূত্রে আমরা ভারতীয় নাগরিকত্ব পেলাম। এই 3টে আমরা পেলাম। এরপরে দেখো নাগরিকত্বের স্টেপ বাই স্টেপ আমাদের অনেক সংবিধান সংশোধন হয়েছে এবং নাগরিকত্বের প্রচুর আমাদের বিষয় অ্যাড হয়েছে আস্তে আস্তে। প্রত্যেকটা বিষয় আমরা একটা একটা করে পড়ব, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় জানবে। একটা কথা মাথায় রাখবে, সামনে যারা ডব্লিউপি এবং কেপি, সেই সঙ্গে যারা কেপি এবং সেই সঙ্গে যারা ডব্লিউবি এসএসসি ক্লার্ক এক্সাম দিতে চলেছ, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে
ইন্ডিয়ান সিটিজেনশিপ আপাতত মোস্ট ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে তোমাদের, মোস্ট ইম্পর্টেন্ট। যেহেতু বিহার নিয়ে, আসাম নিয়ে বিভিন্ন রকম তর্ক বিতর্ক পার্লামেন্ট থেকে শুরু করে বিধানসভায় সমস্ত জায়গায়, আমি যে মুহূর্তে ভিডিও করছি সেই মুহূর্তেও ইনস্ট্যান্ট আজকে ভীষণ পরিমাণে এটা নিউজে রয়েছে। কারণ জানো তোমরা যে এর একটা পার্লামেন্টে এর বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল। তাই এই টপিকটা কেউ অ্যাভয়েড করবে না, প্রত্যেকে এই টপিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখে যাবে। চলো এবার নেক্সট আসি, দেখো আর্টিকেল 6, অর্থাৎ আমরা 6th আর্টিকেলে কী দেখবো, দেখো রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন হু হ্যাভ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান। তাহলে আর্টিকেল 6-এ কী বলেছে দেখো, রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন হু হ্যাভ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান থেকে যেসব ব্যক্তি ভারতে প্রবেশ করেছে তাদের নাগরিকত্ব সম্পর্কে বিষয় নিয়ে। তাহলে কী বলেছে দেখো, পাকিস্তান থেকে ভারতে অভিবাসন করেছেন যারা, তাদের নাগরিকত্বের বিষয় এখানে বলা রয়েছে। দেখো যেসব ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে অভিবাসন করেছে, অর্থাৎ অভিবাসন বলতে যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে বা ভারত থেকে পাকিস্তান গিয়েছে এরকম ব্যাপার, তার কিছু শর্ত সাপেক্ষ নাগরিকত্ব পেতে পারেন তারা। ঠিক আছে, কী শর্তে তারা নাগরিকত্ব পাবে দেখো, যদি তারা 19 জুলাই 1948-এর পূর্বে এসে থাকে, অর্থাৎ ভারত স্বাধীন হয়েছে, দেখো ভারত আমাদের স্বাধীন হয়েছে কত, আমাদের ভারত স্বাধীন হয়েছে কিন্তু 1947-এর 15ই আগস্ট, তাই না? কিন্তু তারপরেও দেখো একটা বছর আমাদের কি করেছে, প্রায় একটা বছর পরে দেখো 1948-এর 19 জুলাই, ডেটটা অবশ্যই মাথায় রাখবে, এই ডেটটা পরীক্ষায় আসে 19 জুলাই, অর্থাৎ 19 জুলাইয়ের আগে যে ব্যক্তি ভারতে এসেছে, 19 জুলাইয়ের আগে 1948-এর মানে 1948 সালে 19 জুলাইয়ের আগে যে ব্যক্তি ভারতে এসেছে তিনি ভারতীয় নাগরিকত্ব পাবেন, আর বা পরে এসে রেজিস্টার অফ সিটিজেনশিপ এর কাছে নিবন্ধন করেছেন। অর্থাৎ আমাদের যে রেজিস্টারের মাধ্যমে আরেকটা যে রেজিস্ট্রেশন বিষয়টা পরে আসছি, রেজিস্টার অফ সিটিজেনশিপের কাছে যে রেজিস্টার করেছে, মানে নিবন্ধন করা মানে রেজিস্টার করেছে, তারাই ভারতীয় নাগরিকত্ব পাবে। তাহলে এই দুটো বিষয় এখানে আমরা জানতে পারলাম। এরপরে আসি দেখো নেক্সট, তবে পাকিস্তান থেকে আসা ব্যক্তিরা কীভাবে নাগরিকত্ব পাবে বুঝতে পেরেছো। সেই সময় যারা 1948 সালের 19 জুলাই পূর্বে পাকিস্তান থেকে ভারতে এসেছে তারা ভারতীয় নাগরিকত্ব পাবে, এবং যারা পরবর্তী ক্ষেত্রে পাকিস্তান থেকে এসেছে কিন্তু রেজিস্টার করেছে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়েছে তারা ভারতীয় নাগরিকত্ব পাবে। বোঝা গেল এই দুটো টপিক, মানে দুটো বিষয়। এরপরে দেখো, অর্থাৎ 6 নম্বর আর্টিকেলটা বুঝতে পারলে তাহলে আমাদের যদি কোশ্চেন আসে যে ভারতীয় নাগরিকত্ব পেতে গেলে পাকিস্তান থেকে যারা ভারতে এসেছে তাদের কত নম্বর আর্টিকেল অনুসারে তারা ভারতীয় নাগরিকত্ব পায়, সংবিধানের কত নম্বর আর্টিকেলে তাদের বিষয় উল্লেখ রয়েছে, তাহলে আমরা কী পেলাম 6 নম্বর আর্টিকেলে। ওকে, চলো এবার দেখো নেক্সট আর্টিকেল কি, আর্টিকেল 7। আর্টিকেল 7-এ কী রয়েছে একটু দেখে নাও। আর্টিকেল 7, রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্ট ফ্রম পাকিস্তান। আবার দেখো যেসব ভারতীয় পাকিস্তানে চলে গেছেন, আগেরটা কী করলাম যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে, আর এবার কি করছি আমরা যারা পাকিস্তান থেকে ভারত থেকে যারা পাকিস্তানে চলে গেছেন তারা ভারতীয় নাগরিকত্ব হারাবেন। অর্থাৎ যারা সেই সময় ভারতে ছিল কিন্তু তারা পাকিস্তানে চলে গেছে কোনো কারণে, তারা তাহলে ভারতের নাগরিকত্ব হারাবেন। এবার এখানে কি বলছে দেখো, তবে যারা পাকিস্তান থেকে ভারতে ফিরে এসে যথাযথ নিবন্ধন করেছেন তারা পুনরায় নাগরিকত্ব পাবেন। অর্থাৎ এই যে আমাদের যে সময় পিরিয়ডটা বললাম 19 জুলাই 1948-এর পূর্বে যারা এসেছে বা এই সময়ের পরে যারা পাকিস্তানে চলে গেছে, পরে হোক আগে হোক যারা পাকিস্তানে চলে গেছে তাহলে তারা ভারতীয় নাগরিকত্ব হারাচ্ছে। তাহলে এটা কত নম্বর আর্টিকেলে আমরা পেলাম 7 নম্বর। ওকে, নেক্সট দেখো আর্টিকেল 8। তাহলে এবার 8 নম্বর আর্টিকেলটা একটু দেখে রাখো, খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল যেটা পরীক্ষায় বারবার আসে। দেখো, রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড অফ ইন্ডিয়া। তাহলে কী বলছে দেখো, বিদেশে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, ভারতীয় বংশোদ্ভূত আসছি ব্যাপারটা কি, ব্যক্তিরা যদি ভারতীয় কনসুলেটের মাধ্যমে নিবন্ধন করেন তবে তারা ভারতীয় নাগরিক হতে পারেন। তাহলে ভারতীয় বংশোদ্ভূত বলতে ধরো জন্মসূত্রে তারা ভারতীয়, একদম কোনো একজন ব্যক্তি ধরো জন্মসূত্রে ভারতীয়, কোনো কারণে সে দেখাচ্ছে বাইরে কোথাও কোনো একটা কান্ট্রিতে রয়েছে, তাহলে তারা ভারতীয় বংশোদ্ভূত কিন্তু জন্মসূত্রে তারা ভারতীয় নাগরিকত্ব। ঠিক আছে, তাহলে তারপরে সেই জন্মসূত্রে তারা ভারতীয় নাগরিকত্ব কিন্তু বর্তমানে তারা বিদেশে বসবাস করছে। এবার তারা যদি আবার নতুন করে মানে তারা যদি ভারতে নাগরিকত্ব ডিমান্ড করে তাহলে তারা বংশোদ্ভূত সূত্রে তারা ভারতীয় নাগরিকত্ব পাবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি
সে দেখা যাচ্ছে দীর্ঘদিন থেকে ভারতে বসবাস করতো, এবার সে কী করেছে, বাইরে চলে গেছে, মানে অন্য কোনো কান্ট্রিতে গেছে। এবার সে কী করেছে, ভারতে বসবাস মানে তার বাসিন্দা ছিল, এবার সেখানে গিয়ে দেখা যাচ্ছে তার বাচ্চা কাচ্চা জন্মেছে বা হয়েছে, তাহলে সেই বাচ্চাগুলো যারা পরবর্তী ক্ষেত্রে বড় হয়েছে তারা কিন্তু সে ভারতীয় বংশোদ্ভূত হলো, তাহলে তারা পরবর্তী ক্ষেত্রে সেই হিসেবে ভারতীয় নাগরিকত্ব তারা পেয়ে যাচ্ছে, যদি তার বাবা বা পিতা মাতারা কেউ ভারতীয় নাগরিকত্ব সেই সময় ক্যান্সেল না করে থাকে। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন, নেক্সট চ্যাপ্টার, নেক্সট এতে আসি আর্টিকেলে। 9 নম্বর আর্টিকেল দেখো, বলেছে পার্সন অফ ভলেন্টারিলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ ফরেন স্টেট নট টু বি সিটিজেন্স। তাহলে এবার এর বাংলা টার্মটা একটু দেখে নাও। যেসব ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, অর্থাৎ যেসব ব্যক্তিরা দেখো ইচ্ছাকৃতভাবে কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা ভারতীয় নাগরিক থাকবেন না। ইচ্ছাকৃত বলতে ধরো আমি ভারতে বসবাস করতে করতে কী করলাম, আমি আমার নাগরিকত্ব ত্যাগ করে দিলাম, অর্থাৎ ইনস্ট্যান্ট ত্যাগ করলাম না, আমি ইংল্যান্ডে গিয়ে আমি বেটার সুযোগ সুবিধা পাচ্ছি, আমি গিয়ে ইংল্যান্ডে বসবাস করতে লাগলাম, লেগে কী করলাম, আমার যে নাগরিকত্ব আমি ভারতীয় নাগরিকত্ব আমি ক্যান্সেল করে দিলাম, আমি ইংল্যান্ডের নাগরিকত্ব অ্যাকসেপ্ট করলাম। তাহলে কী হলো, আমি ইচ্ছাকৃতভাবে ভারতের নাগরিকত্ব ত্যাগ করলাম। বা অনেকে কী করেছে সেই সময়, যেটা আমাদের 1971 সালে, যেটা ভারত এবং পাকিস্তান, এই ভারত এবং বাংলাদেশ, যেটা আমরা পূর্ব পাকিস্তান বলতাম সেই সময়, এই 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় সেই বছরে একটা হয়েছিল, যেটা বিনিময় প্রথার মাধ্যমে বাংলাদেশের প্রচুর লোক ভারতে এসেছিলো এবং ভারতের প্রচুর লোক বাংলাদেশে চলে গেছিলো। এই যে ভারতের প্রচুর লোক বাংলাদেশে চলে গেছিলো, আর যারা তার মানে নিশ্চয়ই যারা গিয়েছিল সেই সময় বিনিময় করে, অর্থাৎ একে অপরের সাথে অল্টারনেটিভলি করে গিয়েছিল, তারা কিন্তু পার্মানেন্টলি ভারতের নাগরিকত্ব তারা ত্যাগ করে গেছে, তারা আর কোনোদিনও ভারতীয় নাগরিকত্ব পাবে না। বুঝতে পারলাম ব্যাপারটা, যে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করার বিষয়টা কি। ওকে, এবার দেখো 10 নম্বর আর্টিকেল। 10 নম্বর আর্টিকেলে কী বলেছে, কন্টিনিউয়েন্স অফ দ্য রাইট অফ সিটিজেনশিপ। তাহলে নাগরিকত্ব সংক্রান্ত যে কোনো পরিবর্তন আগ পর্যন্ত ব্যক্তিরা নাগরিক অধিকার বজায় থাকবে। তাহলে নাগরিক অধিকার বজায় থাকবে কি বলেছে, নাগরিকত্ব সংক্রান্ত যে কোনো পরিবর্তন আগ পর্যন্ত ব্যক্তির নাগরিকত্ব বজায় থাকবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট আর্টিকেল নয়। এবার আসি দেখো 11 নম্বর আর্টিকেল। 11 নম্বর আর্টিকেল আমাদের খুব ইম্পর্টেন্ট। পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল। ভারতীয় সংসদকে নাগরিকত্ব নিয়ে আইন প্রণয়নের পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়েছে। তাহলে নাগরিকত্বের ক্ষমতা কার রয়েছে, যদি কোশ্চেন করে তোমাদের যে নাগরিকত্ব ক্ষমতা কার রয়েছে বা নাগরিকত্ব দেওয়ার বা নাগরিকত্ব কাড়ার ক্ষমতা কার হাতে রয়েছে, টোটালটাই দেখো পার্লামেন্টের হাতে, অর্থাৎ ভারতীয় সংসদের হাতে। পার্লামেন্ট যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। বোঝা গেল, যদিও বা সেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়। তো তারপরে দেখো নাগরিকত্ব আইন। তাহলে আমরা যে নাগরিকত্বটা ভোগ করছি তার একটা প্রত্যেকটা সময় নাগরিকত্ব আইন আমাদের প্রথম 1955 সালে নাগরিকত্ব আইন পাস হয়। খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি এই কোশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা চরম এবছরে। নাগরিকত্ব আইন 1955, সিটিজেনশিপ অ্যাক্ট 1955। তাহলে আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট বা নাগরিকত্ব আইন কত সালে পাস হয় যদি পরীক্ষা আসে, তো 1955 সালে। দেখো এই আইন ভারতীয় নাগরিকত্ব অর্জন, রক্ষণ, ত্যাগ এবং বাতিল সংক্রান্ত বিস্তারিত বিধান নির্ধারণ করে। তারপরে দেখো নাগরিকত্ব অর্জনের আমাদের কটা উপায় রয়েছে। বর্তমানে আমাদের নাগরিকত্ব অর্জন, অর্থাৎ কোনো একজন ব্যক্তি নাগরিকত্ব অর্জন করতে গেলে 5টা উপায় নাগরিকত্ব পেতে পারে। এক হচ্ছে বাই বার্থ, অর্থাৎ জন্মসূত্রে। তাহলে কেউ একজন ভারতে জন্মগ্রহণ করলো, মানে জন্মসূত্রে সে ভারতীয় নাগরিকত্ব, এটা একটা। তাহলে তার কি, আমি আমার জন্মসূত্রে এখানে আমি জন্মগ্রহণ করেছি এবং আমার পিতামাতা এখানকার, তাহলে সেই সূত্রে আমি ভারতের নাগরিকত্ব হচ্ছি। তবে এখানে একটা কথা বলে রাখি, শোনো, আমার পিতামাতা ভারতের নাম কিন্তু আমি ভারতে জন্মগ্রহণ করেছি, তাহলে কিন্তু আমার ভারতের জন্মসূত্রে কিন্তু আমি নাগরিকত্ব পাবো না। ঠিক আছে, যদিও বা এখন যেটা নতুন করে যেটা হয়েছে 1947 সালের পরে যারা ভারতের জন্মগ্রহণ করেছে তাদের বার্থ সার্টিফিকেট থাকলে তারা ভারতের নাগরিকত্ব হিসাবে অ্যাকসেপ্ট করা হবে, এই তো। তাহলে তার আগে পর্যন্ত যারা বার্থ সার্টিফিকেট যাদের নেই তারা কি ভারতের নাগরিকত্ব পাবে না? তাদের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম নিয়ে এসেছে, যেগুলো পরে দেখছি আমরা। তাহলে দেখো 1987 সালের পরে যারা জন্মসূত্রে ভারতে, তারা কিন্তু জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। ওকে, তাহলে বাই বার্থ হচ্ছে জন্মসূত্রে। তারপরে দেখো বাই ডিসেন্ট, অর্থাৎ বংশ পরম্পরায়। তাহলে আমি বংশ পরম্পরায় নাগরিকত্ব পেয়ে আসছি, আমার দাদু ভারতে ছিল, আমার তারপরে দাদুর বাবা হচ্ছে, আমার বাবা দেখা যাচ্ছে কোনো কারণে ভারতে, ধরো আমার প্রথম হচ্ছে কি আমার দাদু, সাপোজ ধরো দাদু আমার
সালের ভারতের নাগরিক ছিল। তাহলে তার মানে আমার তারপরে তার পিতা তার ছেলে অর্থাৎ আমার পিতা, তাহলে পিতাও আমাদের ভারতীয় নাগরিকত্ব পাচ্ছে, তার ছেলে অনুসারে আমিও বর্তমানে ভারতীয় নাগরিকত্ব পাচ্ছি। ঠিক আছে, দেখো কতগুলো দেওয়া রয়েছে, প্রভিশন দেওয়া রয়েছে ভারতের নাগরিকত্বের ক্ষেত্রে, বুঝতে পারলে। দেখো এবার বাই ডিসেন্ট, এটা বংশ পরম্পরা। তারপরে কি বাই রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধনের মাধ্যমে। বাই রেজিস্ট্রেশন বলতে গেলে একজন ব্যক্তি যে ভারতের নাগরিকত্ব নেই কিন্তু সে ভারতে দীর্ঘদিন থেকে বসবাস করছে, দেখা যাচ্ছে সে 5 বছর ধরে ভারতে বসবাস করছে, বা তার কোনো কারণে সে ভিসার মাধ্যমে কোনো একটা কান্ট্রি থেকে এসে সে বারংবার ভিসা বাড়াতে আমাদের এখানে দেখা যাচ্ছে তার 11 বছর থাকা হয়ে গেছে। 5 বছর থাকার পরে কিন্তু সে আমাদের এখানে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে, তো তার 11 বছর থাকা হয়ে গেছে, তাহলে সে ভারতের নাগরিকত্ব পেতে পারে। সেটা ডিপেন্ড করবে যে সে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে এলিজিবল কি না, সে আমাদের যে নাগরিকত্ব আইন রয়েছে সেখান থেকে ডিপেন্ড করবে। যেমন আমাদের এরপরে এনআরসি যখন হয়, এনআরসি বলছি, যেটা লাস্ট সংবিধান সংশোধন হয়েছে, সেখানে লাস্ট সংবিধান সংশোধনে আমরা যেটাকে বলছি এই এনআরসি করছি, সেই বিষয়টাও আসছে এখানে 2019 সালে যে সংবিধান সংশোধনটা রয়েছে। তো সেখান থেকে আমরাও কিন্তু মানে নাগরিকত্ব পাওয়ার বা নাগরিকত্ব হারানোর কয়েকটা পন্থা ওখানে দেওয়া রয়েছে, সেটাও পরে দেখছি। দেখো তারপরে কি বাই ন্যাচারালাইজেশন অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যেমনভাবে পাচ্ছি নাগরিকত্ব তেমনভাবে আমরা নাগরিকত্ব পাচ্ছি। তারপরে কি বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি অর্থাৎ ইনকর্পোরেশন অফ টেরিটরি বা নতুন ভূখণ্ডের অন্তর্ভুক্তিকরণ। দেখো আমরা এই হচ্ছে আমাদের ভারতের ম্যাপ। সাপোজ ধরো আমাদের ভারতের ম্যাপের কোনো একটা জায়গা বাংলাদেশের ভিতরে ঢুকেছে, মানে বাংলাদেশের কোনো একটা জায়গা ভারত কী করলো, জোর করে দখল করে নিল। তাহলে ভারত যে জোর করে দখল করে নিল, তাহলে যে জায়গাটা ভারত যুদ্ধের মাধ্যমে বা যেভাবেই হোক দখল করে দিল, তাহলে দখল করার পরে বললো যে এই এলাকাটা ভারতের। সেখানকার দেখা যায় কিছু বাসিন্দা ছিল, সেই এরিয়ার যেসব বাসিন্দাগুলো থাকবে, তাহলে তারা আমাদের যেহেতু আমাদের সেই টেরিটরিটা আমাদের ভিতরে চলে আসলো, অর্থাৎ সেই ভূখণ্ডটা আমাদের ভিতরে চলে আসলো, তারাও আমাদের ভারতীয় নাগরিকত্ব হয়ে গেল, বুঝতে পারলে। তাহলে এইটাকে বলে বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি অর্থাৎ নতুন ভূখণ্ডের অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতের নাগরিকত্ব তারা পেয়ে গেল, বোঝা গেল। চলো এবার নেক্সট আসি, দেখো নাগরিকত্ব হারানোর 3টে পদ্ধতি। তাহলে নাগরিকত্ব হারাতে পারে আমরা, অনেক প্রসেস আছে, তার ভিতরে 3টে সংবিধানে মেনলি হচ্ছে উল্লেখ করা হয়। একটা হচ্ছে রেনাউন্সিয়েশন অর্থাৎ পরিত্যাগ, ইচ্ছাকৃতভাবে যদি আমি নাগরিকত্ব পরিত্যাগ করি সেটা একটা। টার্মিনেশন অর্থাৎ বাতিল, আমি যদি নাগরিকত্ব নিজে থেকে যদি বাতিল করে দিই তাহলে আমার বাতিল হয়ে গেল। বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে, অর্থাৎ আমি কোনো একটা দেশের গিয়ে নাগরিকত্ব গ্রহণ করলাম, তাহলে অটোমেটিক্যালি আমার এই দেশের নাগরিকত্ব ক্যান্সেল হয়ে গেল। তারপরে দেখো ডেপ্রিভিয়েশন বা বঞ্চনা, সরকার দ্বারা আইনগত কারণে নাগরিকত্ব বাতিল। দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তি যে দেখা যাচ্ছে এমন করেছে যে আমাদের যে শত্রু ভাবাপন্ন যেসব কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর সাথে বন্ধুত্ব করেছে, অর্থাৎ আমাদের দেশের কিছু গোপনীয় তথ্য দেখা যাচ্ছে সেই দেশকে সে সেই দেশের স্পাই হিসাবে কাজ করছে, বা এমন কোনো কিছু ঘটালো যেটা দেখা যাচ্ছে আমাদের দেশের পক্ষে, আমাদের দেশের সিকিউরিটির পক্ষে বিপজ্জনক। সেক্ষেত্রে ভারতের সরকার দেখা যাচ্ছে, ভারত সরকার কী করলো, পার্লামেন্টে আইন নিয়ে এসে তার নাগরিকত্ব ক্যান্সেল করে দিল, তাহলে ডেপ্রিভিয়েশন, তাহলে নাগরিকত্ব তাকে বাতিল করতে পারে। ঠিক যেভাবে নাগরিকত্ব পেতে পারে বাতিলও করতে পারে। ওকে, তো লজিক কিছু কারণ থাকবে তবেই সে নাগরিকত্ব বাতিল করতে পারে, শুধু তো কাউকে নাগরিকত্ব বাতিল করবে না, যদি তোমার উপযুক্ত কারণ তারা দেখে যে হ্যাঁ এই ব্যক্তির এই কারণের জন্য তাকে নাগরিকত্ব ক্যান্সেল করতে পারে। ঠিক আছে, চলো এবার নেক্সট আসি। ভারতীয় নাগরিকত্ব আইন 1955 এখনও পর্যন্ত মোট 6 বার সংশোধন হয়েছে। পরীক্ষায় আসি, ভারতীয় নাগরিকত্ব আইন এখনও পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? ম্যাক্সিমাম বইয়ে তোমরা ভুল অ্যান্সার পাবে, আমি তোমাকে এটুকু বলছি, 2বার দেবে, 1986, 2003 দিয়ে দেবে, এই 2003 দিয়ে দেবে, এই দুটোই দেয়, 2 থেকে 3টে দেয়, কিন্তু আমি এখনও পর্যন্ত ভারতীয় নাগরিকত্ব সিটিজেনশিপ অফ ইন্ডিয়ান অ্যাক্ট 6 বার সংশোধন হয়েছে। ঠিক আছে, টোটালে 6 টাইম সংশোধন হয়েছে। এবার নাগরিকত্ব সংশোধনগুলো একটু আমরা দেখব। দেখো প্রথম সংশোধন হয়েছে 1986 সাল, খুব গুরুত্বপূর্ণ। দেখো সিটিজেনশিপ অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংবিধান যেমন সংশোধন হয় ঠিক একই রকমভাবে আমার নাগরিকত্বও সংশোধন হয়েছে। সেটা কত সালে? 1986 সাল। প্রেক্ষাপট দেখো কী ছিল, অসম আন্দোলন 1979 থেকে 1985, যে অসমে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পটভূমিতে নাগরিকত্ব প্রদানের বিষয়ে কড়াকড়ি আনা হয়। আর এর বৈশিষ্ট্য কী ছিল দেখো, ভারতীয় নাগরিকত্ব জন্মসূত্রে অর্জনের শর্ত কঠোর করা হয়, অর্থাৎ আমরা যে ভারতের নাগরিকত্ব পাচ্ছি জন্মসূত্রে সেটাকে আরও কঠোর এবং শক্তিশালী করা হয় নতুন যেসব নিয়ম নিয়ে এসে। তারপরে কী বলেছে, 1955 থেকে 1987 সালের মধ্যে
দেখো আসামের ক্ষেত্রে কী করেছিল, 1955 থেকে 1987 সালের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে নাগরিক হতেন, কিন্তু 1986 পর পিতামাতা একজনকেও নাগরিক হতে হবে এই শর্তে যোগ হয়। অর্থাৎ কি বলছে, তার মানে 1955 থেকে যদি কোনো ব্যক্তি 1987 ভিতরে জন্মগ্রহণ থাকে তাহলে সে ডাইরেক্টলি সে ভারতের নাগরিকত্ব পাবে। ইন কেস সে 1986 পরে তার জন্ম, সাপোজ দেখো 1986 পর যদি তার 1987 পরে যদি কারো জন্ম হয় তাহলে কি হতে হবে, তার পিতামাতা কাউকে ভারতের নাগরিক হতে হবে, তবেই সেই ব্যক্তি ভারতের নাগরিকত্ব পাবে। বুঝতে পারলে? তাহলে আসামের ক্ষেত্রে 1986 সালে যে সংবিধান সংশোধনটা হয়েছে সেখানে কোনটা অ্যাড করেছে, ক্লিয়ার হয়েছে? দেখো এরপরে দেখো নেক্সট দ্বিতীয় সংবিধান সংশোধন, এই দ্বিতীয় সংশোধনী যেটা আমরা নাগরিকত্ব সংশোধন, অর্থাৎ 1992 সালে দ্বিতীয় আমাদের নাগরিকত্ব সংশোধন হয়েছে। প্রেক্ষাপট কী ছিল দেখো, বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সুবিধা। তোমরা জানো সবাই যে বিদেশে যারা ভারতীয় বংশোদ্ভূত রয়েছে তাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। তো সেই বিষয়টার উপরে ভিত্তি করে 1992 সালে নাগরিকত্ব সংশোধন হয়, সেটা 1992 সালে। এর বৈশিষ্ট্য কী ছিল দেখো, বিদেশে জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূতরা নাগরিকত্ব পেতে পারেন যদি তাদের পিতামাতা ভারতীয় নাগরিক হন। অর্থাৎ একজন ব্যক্তি বিদেশে বসবাস করছে, এবার যদি কোনো কারণে তার পিতামাতা যদি ভারতের নাগরিকত্ব হন এবং ভারতে রয়েছে, তবে সে অবশ্যই সে ভারতের নাগরিকত্ব পাবেন। ক্লিয়ার? এছাড়া কি দেখা যাচ্ছে ডিসেন্টের মাধ্যমে, তার মানে কি আমরা একটু আগে বললাম যে বাই ডিসেন্ট কোনো একজন নাগরিকত্ব পাবে, 5টা যে নাগরিকত্ব উপায় রয়েছে নাগরিকত্ব পাওয়ার, তো তার ভিতরে এই একটা বাই ডিসেন্ট। ক্লিয়ার হলো? দেখো এরপরে তৃতীয়তম সংশোধনী, অর্থাৎ তৃতীয় সংশোধনী 2003, মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের যে নাগরিকত্ব অ্যামেন্ডমেন্ট হয়েছে তার ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্ট এটা 2003 সালের। দেখো সন্ত্রাসবাদ এবং অনুপ্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হয়। ঠিক আছে, দেখো এখানে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ নিয়ে এসছে। এনআরসি, ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন চালু করার আইনি ভিত্তি তৈরি হয়। অর্থাৎ এনআরসি যে তোমরা 2019 সালে যেটা শুনছো এটা কিন্তু নতুন কনসেপ্ট ছিল না। তাহলে এনআরসির বিষয়টা এসেছে দেখো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, যেটা 2003 সালে নিয়ে আসা হয়েছে। ইললিগাল মাইগ্রেন্ট, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করছে, পাকিস্তান থেকে ভারতে এসে বসবাস করছে, আফগানিস্তান থেকে ভারতে এসে বসবাস করছে, যারা প্রচুর বাইরে আমাদের উইদাউট এতে ইনফরমেশন উইদাউট ভিসাতে এসে বসবাস করছে, তাদেরকে ভারত থেকে বিতাড়িত করার যে পন্থা সেটাই নিয়ে আসলো 2003 সালে, যেটা আবার নতুন করে এখন মানে ভালোভাবে এটাকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা নিয়ে এসেছে এই সরকার। ঠিক আছে, দেখো বাইরের লোক এসে আমাদের খাবারে যদি ভাগ বসায় তাহলে তো ভাই আমরা ভুক্তভোগী হবই সেক্ষেত্রে, তাই না? তাহলে আমাদের যত মানে একজন বাড়িতে 10 জন লোকের বসবাস করার ব্যবস্থা রয়েছে। এবার সেই 10 জনের জায়গায় যদি বাইরে থেকে 20 জন লোক এসে যদি ঢুকে থাকে তাহলে বাকি 10 জনের খাবার কোথা থেকে ম্যানেজ হবে? তো বাইরের লোকজনকে তো তাড়াতেই হবে। এবার সেটা ডিপেন্ড করবে সে আদৌ ভারতীয় আছে কি না, সে বাইরে থেকে এসে এখানে এসে জোর করে এসে বসে লুকোচুরি করে এসে বসে হয়ে আছে। আর যারা বাইরে থেকে এসে বসে থাকে তারাই বড় বড় ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে, এটা মাথায় রাখবে। ওকে, তাহলে দেখো ইললিগাল মাইগ্রেন্ট শব্দটি সংজ্ঞায়িত করা হয়েছে। তারপরে আরেকটা কি দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ ওসিআই বা ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া ধারার সূচনা হয় এবং ডুয়াল সিটিজেনশিপ নয়। ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বা ডুয়াল সিটিজেনশিপ নয়। ওভারসিজ সিটিজেন মানে যারা বাইরে রয়েছে, বিদেশে রয়েছে, তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এটাকে বলা হয় ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। ঠিক আছে, একটি বিশেষ দেখো ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের ব্যবস্থা করা হয়। এদের ক্ষেত্রে একটা বিশেষ করে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেওয়া হয়। ঠিক আছে, 2003 সালে কোন কোন বিষয়গুলো অ্যাড হয়েছে দেখো, এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, ইললিগাল মাইগ্রেন্ট আটকানো। তাহলে কোশ্চেন আসতে পারে যে ইললিগাল মাইগ্রেন্ট আটকানোর জন্য প্রথম আমাদের যে নাগরিকত্ব আইন কবে সংশোধন করা হয়? তাহলে 2003 সালে। ঠিক আছে, চলো এবার নেক্সট আসি। দেখো চতুর্থ সংশোধনী 2005, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005, ফোর্থ সংশোধনী। প্রেক্ষাপট কি দেখো, বিদেশে থাকা ভারতীয় বংশোদ্ভূতদের অধিক সুবিধা দেওয়া হয়। অর্থাৎ ভারত থেকে যারা বাইরে রয়েছে তাদের আরও বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। কীরকম দেখো, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যারা ভারতের পিআইও, অর্থাৎ যারা ভারতের অরিজিন মানে ভারতে যারা বসবাস করছে, করার পরে যারা বিদেশে যাচ্ছে, তারা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এবং ওসিআই অর্থাৎ ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, মানে দুই ক্ষেত্রেই পিআইও এবং ওসিআই দুটো ক্ষেত্রেই দেখো কার্ডের মধ্যে সমন্বয় আনা হয়। ঠিক আছে, দুজনকেই প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয় পিআইও এবং ওসিআই কার্ড হোল্ডারদের।
ওসিআই কার্ডধারীদের ভিসাহীন ভারতে ভ্রমণের অধিকার আর আর্থিক এবং শিক্ষাগত সুবিধা দেওয়া হয়। বুঝতে পেরেছ? এরপর দেখো পঞ্চম, যেটা 2015 সালে সিটিজেনশিপ অ্যাক্ট 2015, এখানে কি দিয়েছে? বিদেশে বসবাসরত ভারতের সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক সরলতা। সেই একই ব্যাপার, পিআইও এবং ওসিআই একত্রিত করে একটি মাত্র ওসিআই কার্ড দেওয়া হয়। বর্তমানে ওসিআই একটি কার্ড দেওয়া রয়েছে 2015 সাল থেকে, ওভারসিজ সিটিজেনশিপ ইন্ডিয়া, ওসিআই কার্ড। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট আসি ষষ্ঠ বা সর্বশেষ সংশোধনী, আমরা যেটা বর্তমানে এনআরসি করে আমরা মাথা খারাপ করছি। মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা 2019 সালে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অ্যাক্ট 2019। দেখো প্রেক্ষাপট কি? ধর্মীয় নিপীড়নের শিকার অভিবাসীদের জন্য নাগরিকত্ব আইন শিথিলকরণ। ধর্মীয় নিপীড়নের শিকার বলেছে কি? ধর্মীয় নিপীড়নের শিকার এবং অভিবাসীদের জন্য নাগরিকত্ব আইন শিথিলকরণ। ধর্মীয় নিপীড়নের শিকার, এটা তোমরা ম্যাক্সিমাম তোমরা জানো, একটু আমি তাও বলে নিচ্ছি। দেখো প্রধান বৈশিষ্ট্য কি? 3টি দেশ অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই 3টে দেশ থেকে যারা 6টি ধর্মীয় গোষ্ঠী, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান, কারণ এই 3টে দেশে এই যে 6টা গোষ্ঠী রয়েছে, এই 6টা গোষ্ঠী হচ্ছে এই 3টে দেশে সংখ্যালঘু। তাই এই সমস্ত দেশগুলো থেকে যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আসছে, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আসছে, তারা ভারতের নাগরিকত্ব পাবে। অর্থাৎ যারা 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে এসেছেন, তারা 5 বছর বসবাস করছেন, তারা নাগরিকত্ব পেতে পারেন। ঠিক আছে, 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে এসেছেন এবং 5 বছর যারা বসবাস করছে, অর্থাৎ 2019 সালের হিসাবে, মানে 2014 থেকে 2019 হিসাব হয়ে যাচ্ছে, তার মানে এসে যারা বসবাস করছে তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন। বুঝতে পেরেছে বিষয়টা কি? দেখো এই 3টে দেশ থেকে যারা ওই দেশগুলোতে সংখ্যালঘু, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ধর্মীয় নিপীড়নের কারণে আমাদের দেশে এসে দেখা যাচ্ছে আস্তানা নিয়েছে, তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন। ক্লিয়ার? এরপরে দেখো এই আইন শুধুমাত্র মুসলিমদের অন্তর্ভুক্ত করে না, এটা সবারই জানা, কারণ এই 3টে দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ যেহেতু, তাই ওদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। ঠিক আছে, যদিও এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, কিন্তু বিতর্ক হওয়ার আমার মনে হয় না খুব বেশি এখানে লিগ্যাল কারণ রয়েছে, কারণ এটা একটা নির্দিষ্ট ওয়েতে হচ্ছে। আর যাই হোক, এটা বিতর্কিত বিষয়, এটা নিয়ে মানে যত বিতর্ক করব তত আরও বেশি বেড়ে যাবে এই ব্যাপারটা। তো তোমরা, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এক্সামের দিক থেকে, আমাদের যে জায়গাগুলোকে আমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে দরকার সেগুলো আমরা প্রশ্ন করব। আর যারা নতুন আছো আজকে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা জানো যে আগামীকালকে আমাদের মেডিকেল ক্যাম্প রয়েছে, তো সেই কারণে আমি দুদিন একটু ব্যস্ত রয়েছিলাম, যে কারণে 2-1টা ক্লাস তোমাদের যে রেগুলার যে ক্লাসগুলো দিচ্ছিলাম সেগুলো আমি দিতে পারিনি। আগামী পরশুদিন থেকে আবার তোমরা রেগুলার ক্লাস পেতে থাকবে, চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থেকো। আর মক টেস্ট নেক্সট সানডেতে আমাদের একটা ফ্রি মক টেস্ট আসতে চলেছে, তোমরা অবশ্যই সে ডব্লিউপির উপরে একটা ফ্রি মক টেস্ট আসতে চলেছে, অ্যাটেন্ড করে নিও। আচ্ছা, তারপরে দেখো অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংশোধন এগুলো দেওয়া রয়েছে, এটা হচ্ছে অনলাইনার করে দেওয়া আছে। এই তোমাদের এই নোটটা আমি অলরেডি দিয়ে রেখেছি, এটা আমার একটা জাস্ট সংবিধানের যে বই, সে বইয়ের একটা পেজ, একটা টপিকের উপরে তোমাদের পড়াচ্ছি। ঠিক আছে, তারপর দ্বৈত নাগরিকত্ব বা ডুয়াল সিটিজেনশিপ, এই বইটা তোমরা আমার অ্যাপে পেয়ে যাবে, IAK একাডেমি অ্যাপে। দেখবে ইবুক সেকশানে এই বইগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, একদম ফ্রি, ওখানে তোমরা দেখে পড়াশোনা করতে পারবে। যদিও ভাই আপডেটেড বইটা এখন ওখানে আপলোড করা হয়নি, আমি আপডেটটা আপলোড করে দেবো। এটা আমার আপডেটেড বই, ওখানে যেটা রয়েছে ওটা আপডেট এখনও পর্যন্ত, মানে প্রথম এডিশন, ওখানে কিছু ভুলভাল আছে, সেগুলো আমি কারেকশন করে দিচ্ছি। দেখো ভারতের দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না একজন, তাহলে দ্বৈত নাগরিকত্ব কি? দেখো ভারতের দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না একজন ভারতীয় নাগরিক যদি অন্য দেশে নাগরিকত্ব গ্রহণ করেন, তবে তার ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। ঠিক আছে, তো সেটা কত নম্বর আর্টিকেল অনুসারে? দেখো 9 নম্বর আর্টিকেল অনুসারে। তাহলে একজন যে দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করবে, তাহলে তার নাগরিকত্ব অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। আমাদের দেশ কাউকে দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ ডুয়াল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে না। আমি ভারতেও বসবাস করছি, ইংল্যান্ডেও বসবাস করছি, এটা কখনো হওয়া সম্ভব নয়। আমাকে যে কোনো এক জায়গার বাসিন্দা হতে হবে, তাই দ্বৈত নাগরিকত্ব ভারতে নেই। আবার আর একটা বিষয় কি দেখা যাচ্ছে, সেন্ট্রাল একরকম সিটিজেনশিপ দিচ্ছে, আবার দেখা যাচ্ছে স্টেট একরকম সিটিজেনশিপ দিচ্ছে, এরকম আমাদের দেশের হয় না। আমাদের দেশে একটাই নাগরিকত্ব এবং একটাই ভোটার লিস্ট,
এবং আপনাদের এক জায়গাতে নাম থাকবে, একটাই ভোটার কার্ড থাকবে সারা ভারতবর্ষে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের দেশে। তারপরে দেখো 5 থেকে 11 নম্বর। আচ্ছা, 5 থেকে 11তে এবার প্রচুর এমসিকিউ রয়েছে, এখানে প্রায় 30টা মতো এমসিকিউ রয়েছে। এই এমসিকিউগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা এমসিকিউগুলো বাড়িতে প্রত্যেকে নিজেরা করবে। আশা করি আমার এই যে পড়ানোর পরে পড়ালাম যেটুকু, এর ভিতরে তোমরা এমসিকিউগুলো কমপ্লিট করে পারবে। দেখো এখানে 30টা এমসিকিউ দিয়েছি আমি, এই এমসিকিউগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। এমসিকিউগুলো বাড়িতে তোমরা করবে এবং অবশ্যই প্রথমে আগে ক্লাসটা করবে, করার পরে এমসিকিউটা করবে, দেখবে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে দেখবে প্রচুর ইমপ্রুভ হবে। আমি পিডিএফটা গ্রুপে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে পড়ে নেবে। ঠিক আছে, আর আমার WBSSCর যে নতুন ব্যাচ আমি লঞ্চ করেছি, WBSSC ক্লার্কের গ্রুপ সি এর জন্য যে ব্যাচ লঞ্চ করেছি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো ব্যাচে অংশগ্রহণ করো। মাত্র 599 টাকা আমি প্রাইস রেখেছি ব্যাচটার, সমস্ত সাবজেক্ট কভার হবে এবং অলরেডি আমি ক্লাস শুরু করে দিয়েছি। ইন্টারেস্টেড পারসন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ওখানে তোমরা ইবুক 5 থেকে 6খানা ইবুক পেয়ে যাবে, সেই সঙ্গে 10টা মতো মক টেস্ট পাবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এই পর্যন্তই। পেশেন্স রেখো, চিন্তা নেই, আমি তোমাদের পাশে আছি। 2-1 দিন ভিডিও হয়তো দিতে লেট হলে চিন্তা করো না যে ভিডিও দিচ্ছে না কেন। দেখো প্রচুর ব্যস্ততার ভিতরে থাকি, আমার জানো যে অফলাইন আমার কোচিং সেন্টার এটা, তো আমাদের কোচিং সেন্টার আবাসিক কোচিং সেন্টার, সেখানে প্রচুর হেডেক থাকে। প্রায় 140 জন মতো আমার আবাসিক রয়েছে, তাহলে সেখানে একটা হেডেকের একটা থাকে, সেই কারণে সব দিন হয়তো সব মানে রেগুলারলি আমরা দিতে পারি না ক্লাস, কিন্তু ক্লাস তোমরা কমপ্লিট ক্লাস পেতে থাকবে। থ্যাংক ইউ। যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। বাই।